হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প তেলেনাপোতা আবিষ্কার, যার লেখক হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। তো আজকে আমাদের এটা 7ম নম্বর ক্লাস। তো আগের যে ক্লাস, সেই ক্লাসে আমরা পড়েছিলাম, কিন্তু লেখক আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, অর্থাৎ বক্তা যিনি আছেন তিনি কিন্তু ছিপ ধরে মাছ ধরার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা পারছিলেন না। তখন সেই ঘাটে একটা মেয়ে বা রমণীর দেখা মিলবে, যার নাম হচ্ছে যামিনী, এবং যে হচ্ছে সেই বন্ধুর বক্তা তার কিন্তু যে বন্ধু ছিল তা পানরসিক, সেই বন্ধুর কিন্তু একজন জ্ঞাতি। তো তারপরে আমরা দেখতে পাবো যে দুপুরবেলায় তাদের বাড়িতে নিমন্ত্রণ থাকবে এবং যাবে এবং খাওয়া দাওয়া করবে। মানে বক্তা পুরোই অবাক যে এরকম একটা নির্জন জায়গায় কিভাবে মানুষের বাস হতে পারে। অতি স্বল্প আয়োজন হলেও সেই আয়োজন যেন তাদেরকে তৃপ্তি এনেছে। তার সঙ্গে সঙ্গে জানতে পারবে যে সেখানে আরেকটা নতুন ক্যারেক্টারের আগমন ঘটবে, যাকে দেখা যাবে না, কিন্তু যার গল্প আমরা শুনতে পাবো, সেটা হচ্ছে নিরঞ্জন, যার সঙ্গে যামিনীর বিয়ে হওয়ার কিন্তু কথা ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সে কিন্তু বিদেশে চলে যায়। তার মা অত্যন্ত আশা করেছিল, যামিনীর মা, যে তার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে, বিদেশ থেকে ফিরে এসে সে তার মেয়েকে বিয়ে করবে। এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু নিরঞ্জন চলে যায়। কিন্তু যামিনীর যে মা, সে কিন্তু সেই কথাটাই মানে এখনো পর্যন্ত স্মরণে রেখে দিয়েছে। কোনো রকম কথা কিন্তু তারপরে আর কোনো রকম কথা কিন্তু আসেনি। সেই বন্ধু আর ফেরেনি, নিরঞ্জনও ফেরেনি, এবং তার কথার দামও রাখেনি। উপরন্তু সে বিদেশ থেকে ফিরে নিজে সংসার পেতে বসেছে। সমস্ত কিছু কিন্তু তার কাছে এখন আছে, কিন্তু সে কোনোভাবেই কিন্তু আর যামিনীর সাথে বিয়ে করবে না। তার সত্ত্বেও তার মা এখনো জেদ ধরে বসে আছে যে নিরঞ্জন এখনো আসবে এবং তার মেয়েকে বিয়ে করবে। এই ভ্রমে কিন্তু তার মা এখনো পর্যন্ত আছে। তো সেটা কাটানোর চেষ্টা করেছে তার মেয়ে, কিন্তু কোনোভাবেই পারছে না। যখনই তার এই জ্ঞাতি বক্তা তার যে বন্ধু পানরসিক, সে যখনই আসে, সে কিন্তু সে একই কথা বলে তার মায়ের সাথে। তার মা একই জেদ ধরে। তো এই যে কথোপকথন, সেটাতে পানরসিক যে বন্ধু আছে সে অত্যন্ত বিরক্ত খায়। তো তাকে বোঝানোর চেষ্টা করছে। যামিনীও তাকে বলছে যে মণি দাদা, তুমি মাকে বোঝানোর চেষ্টা করো, আমি তো চেষ্টা করছি কিন্তু আমি আর পারছি না। তারপরে আমরা এরপর দেখবো যে নিরঞ্জনের ক্যারেক্টার যেটা আছে সেটা একটুখানি জেনেছি, এরপরে আরও আমরা এখান থেকে জানবো। তো আজকের ক্লাসে আমরা সেটা জানবো। তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, এরপরে বলছে যে যামিনী নিরঞ্জনের কথা জানে, অর্থাৎ বক্তা তার বন্ধুকে জিজ্ঞেস করছে যে যামিনী কি জানে এখনো নিরঞ্জনের কথা। তার জানে না, কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই। যাই, কর্মভোগ সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে। মণি কি করবে, যে তার সিঁড়ির দিকে পা বাড়াবে। অর্থাৎ তার বন্ধু যখন জিজ্ঞেস করছে যামিনী এখনো পর্যন্ত নিরঞ্জনের কথা জানে কিনা, তখন কিন্তু সে বলবে যে যামিনী সবটাই জানে, কিন্তু তার মাকে এখনো সে ভয় পায় অত্যন্ত, যেহেতু জেদি, তাই কিন্তু তার মাকে বলার কিন্তু কোনো উপায় সে নেই। যাই, কর্মভোগ সেরে আসে। অর্থাৎ এটা বলছে কর্মভোগের কথা, যে কর্মের যে ভোগ, অর্থাৎ কর্ম করলে যে ভোগ করতে হবে, নিরঞ্জনের প্রসঙ্গটা সেই তুলেছিল। কিন্তু সেই নিরঞ্জন এখন আর আসে না, সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তার দায় কিন্তু তার এই বন্ধুটার, সেই জন্য তার কর্ম যেহেতু সে করেছে, তাই ভোগ তাকেই করতে হবে। তার জন্য কিন্তু সে বলছে। এবার মণি সিঁড়ির দিকে পা বাড়াবে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। অর্থাৎ সিচুয়েশনটা কি হতে চলেছে সেটা সামলানোর জন্যই কিন্তু তার বন্ধুর পাশে থাকবে। তুমি যাবে? মণি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। অর্থাৎ তুমি যাবে, অর্থাৎ একটা দ্বিধাবোধ প্রশ্ন, যে এটা তো আমাদের ফ্যামিলিগত সমস্যা, আমার বন্ধুর মধ্যে ঢুকবে, এই সমস্যা আবার সেও জর্জরিত হবে। তো মণি, তার যে বন্ধু, সে কিন্তু আবার ফিরে তাকাবে তার বন্ধুর দিকে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? অর্থাৎ সে বলছে যে হ্যাঁ, আমি যেতেই পারি তোমার সাথে, কোনো আপত্তি আছে নাকি গেলে? না, আপত্তি কিসের বলে বেশ বিমূঢ়ভাবেই মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বিমূঢ় অর্থাৎ কোনো রকম কথা না বলে, বা অত্যন্ত অজ্ঞান বা বিহ্বল হয়ে। আমি এখানে লিখে দিচ্ছি অত্যন্ত বিহ্বল। বিহ্বল হয়ে কিন্তু মণি আপনাকে পথ দেখাবে, সে তার পথ কিন্তু দেখাবে।
সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছাবেন, মনে হবে উপরে নয়, মাটির তলায় সুড়ঙ্গেই বুঝি তা স্থান। অর্থাৎ সংকীর্ণ একটা অন্ধকার ভাঙা সিঁড়ি, যেন মনে হবে একটা সুড়ঙ্গেতে গেলে যেমন অন্ধকার হয়ে যায়, মানে বাইরের পরিবেশটা পুরো রকম চলে গিয়ে একটা মনে হয় ঘন অন্ধকার ভুতুরে কোনো জায়গায় ঢুকছে, সেরকম। কিন্তু যে ঘরটিতে পৌঁছাবেন, মনে হবে উপরে নয়, মাটির তলায় সুড়ঙ্গেই বুঝি তার স্থান। একটি মাত্র জানালা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখ সবই ঝাপসা ঠেকবে। অর্থাৎ বাইরের যে একটা আলো আছে, সেটাই যখন একটা অন্ধকার ঘরে সবকিছু ঝাপসা লাগছে, একটাই জানালা আছে, সেটাও আবার বন্ধ করা, মানে সব যেন একটা শুনশান। পুরোনো বাড়ির যে আবহাওয়াগুলো হয়, ঠিক সেরকম ভাবে আমরা যদি চিন্তা ভাবনা করি, আমরা বুঝতে পারবো ওরকম একটা ঘরের পরিবেশ, যে পরিবেশে কিন্তু কোনো রকম আলো নেই, অন্ধকার নেই, স্যাঁতসেঁতে ভেজা, ওই সুড়ঙ্গের পথ দিয়ে যাওয়া একটা ওরকম একটা পরিবেশ। সেই পরিবেশের মধ্যে কিন্তু বক্তা এবার পৌঁছিয়েছে। তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটা ভাঙা তক্তপোষা ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। অর্থাৎ দেখো, বলেছে যে এক জোড়া, অর্থাৎ ঘর জোড়া, মানে পুরো ঘরটা জুড়েই একটা ভাঙা তক্তা পোষে ছিন্ন একটা তক্তাপোষ, সেখানে ছিঁড়ে যাওয়া, কন্থা মানে হচ্ছে কাঁথা, কাঁথা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। একদম রোগা শীর্ণ, মানে একদম গায়ে মাংস নেই, যেরকম হয় আর কি, মানে রুগ্ন হলে যেরকম মানুষের চেহারা হয়ে যায়, শুধু কঙ্কালি ভর্তি সেই শরীর কিন্তু শুয়ে আছে। তক্তাপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওই তক্তাপোষ যেখানে আজকে শুয়ে আছে ভদ্রমহিলা, সেই তার পাশে যামিনী যেন একটা স্ট্যাচুর মতো গিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে বলছে, আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা যাবে। কে? নিরঞ্জন এলি? অর্থাৎ তার মাথা চিন্তা সমস্ত কিছু কিন্তু নিরঞ্জনকেই ঘিরে। আপনাদের পদশব্দ, অর্থাৎ পায়ের যে শব্দ, সেই শব্দ কিন্তু শুনে ওই কঙ্কালের মধ্যে, যে কঙ্কালটা শূন্য হয়ে আছে, একদম নিস্তব্ধ হয়ে আছে, সারাক্ষণ ওই চিন্তা করছে নিরঞ্জনে, সেই হট করে যখন কেউ আসবে, মনে হবে যে কে? নিরঞ্জনী, অর্থাৎ নিরঞ্জনের কথাই কিন্তু তার প্রথম দেখাতে মনে পড়বে। অভাগী মাসিকে এতদিনে মনে পড়লেও বাবা, অর্থাৎ তারপরে বুঝতে পারবে যে তার যে মনে হচ্ছে যে অভাগী মাসি, অর্থাৎ যার ভাগ্যহীনা, সেরকম মাসিকে এতদিনে তার মনে পড়লো। তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে। কণ্ঠায় অর্থাৎ হচ্ছে কণ্ঠে। তুই আসবি আসবি করে সে কবে থেকে আমি চেয়ে বসে আছি, আর আমার কণ্ঠায় অর্থাৎ গলায় এসে কিন্তু প্রাণটা এসে বসে আছে। অর্থাৎ প্রাণটা এসেও যেন বেরোতে পারছে না, কিছুতেই যে নিশ্চিন্তে হয়ে মরতে পারছিলাম না। এবার তো আর অমন করে পালাবি না, অর্থাৎ বিদেশ থেকে তুই ফিরেছিস, এবার কিন্তু তোকে আমার মেয়ের দায়িত্ব নিতেই হবে, এবং দায়িত্ব নিয়ে কিন্তু আমি দেখে তবেই যাব। অর্থাৎ তুই তো আর ওরমভাবে বিদেশে আর পালাবি না, সেই প্রশ্ন কিন্তু ভদ্রমহিলা করছে। মনি কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবেন, না মাসিমা, আর পালাবো না। অর্থাৎ এখানে বুঝতে পারছি আমরা যে বক্তা যিনি, তিনি কিন্তু নিরঞ্জন সেজে ভদ্রমহিলার সামনে উপস্থাপিত হচ্ছেন। সে বারবারই বলতে চাইছে যে সেই নিরঞ্জন, সেই কিন্তু দায়িত্ব নিবে। যে অপভ্রম যার হচ্ছে, মানে ভদ্রমহিলা যে অপভ্রম হচ্ছে, যা মানুষ চিনতে পারছে না, যেহেতু সে বয়স্ক হয়ে গেছে, তার কিন্তু বক্তাকে দেখেই মনে হয়েছে সে নিরঞ্জন, এবং থামিয়ে বলছে যে না মাসিমা, আর কিন্তু আমি পালাবো না। অর্থাৎ তাকে কিন্তু ভরসা দিচ্ছে। মুখ না তুলেও মনের বিমূঢ়তা ও তার আর একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করবেন। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে মানে মনি অত্যন্ত বিমূঢ়, অর্থাৎ বিহ্বল হয়ে যাবে এই কথাটা শুনে। মুখ না তুলে, মানে মুখটা তুলছে না, যেটা শুনছে, এবং আর একটি স্থানুর মতো মেয়ে, অর্থাৎ স্থানু মানে হচ্ছে স্থির বা নিশ্চল। এখানে লিখছি আমি, স্থির বা নিশ্চলের মতো মেয়ের মুখ কিন্তু স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব, একটা থমকে যাবে এই কথাটা শুনে।
অনুভব কিন্তু সে করবে, কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। অর্থাৎ আপনি ওই সমস্ত কিছু দেখবেন, কিন্তু কোনো রকম যেন একটা এফেক্ট করছে না, সব তাকাবেন না। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। অর্থাৎ সেই দৃষ্টিহীন, অর্থাৎ যে ভদ্রমহিলার কথা বলছে সে কিন্তু দৃষ্টিহীন। তো সেই দৃষ্টিহীন দুটো চোখের কোটর, অর্থাৎ চোখের মণি বা যে অংশ থেকে দেখা যায় সেই অংশ কিন্তু দু চোখে তাকিয়ে থাকবে, এবং তার যে চোখের যে ভাব, সেই ভাবটা কিন্তু আপনার তখন মনের মধ্যে দাগ কাটবে। অর্থাৎ সেটাই কিন্তু আপনাকে এই কথাগুলো বলতে বাধ্য করবে। আপনি তখন নিস্পন্দ, অর্থাৎ কোনো স্পন্দনহীন হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন, ওই চোখের দিকেই কিন্তু চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোটরের ভেতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। অর্থাৎ যে চোখ সবাই যাকে বলে অন্ধ, সে দেখতে পায়, সেই শূন্য চোখ থেকেই যেন ভেতর থেকে অন্ধকারের দুটো কালো শিখা বেরিয়ে এসে ওই অন্ধকার থেকেই যেন দুটো কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। অর্থাৎ গোটা দেহ যেন লেলিহান বা মানে সর্বাঙ্গ যেন একটা খুব করে একটা খুব দৃষ্টি দিয়ে কিন্তু পরীক্ষা করছে। কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশুর বিন্দুর মতো ঝরে পড়ছে, আপনি অনুভব করবেন যে কটা স্তব্ধ মুহূর্ত, চারিদিকে যেন শান্ত একটা বিরাজ করছে। এটা যেন সাগরের বিন্দু, সাগরে যেন শিশির বিন্দু পড়লে যেরকম হয় সেরকম ঝরে পড়ে, অর্থাৎ কোনো আওয়াজ হয় না, শুধুমাত্র দেখা যায়, সেরকম কিন্তু আপনি অনুভব করবেন। তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো অমন করে এই প্রেতপুরী পাহারা দিয়ে দিন গুনছে। অর্থাৎ বলছে তখন ভদ্রমহিলা যে আমার বিশ্বাস ছিল তুই কিন্তু আসবি, তুই না এসে পারবি না, সেই বিদেশে যাওয়ার আগে যে কথা দিয়েছি সেই কথা পূরণ করতে কিন্তু তুই একদিন ঠিকই আসবি, সেই কথা তখন ভদ্রমহিলা জানাবে এবং বলবে তাই তো অমন করে এই প্রেতপুরী অর্থাৎ ভুতুড়ে বাড়িতে পাহারা দিচ্ছে, এতদিন ধরেও আমি কিন্তু এই বাড়িতেই আছি। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন, চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে। ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানের তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। অর্থাৎ কি বলছে, বৃদ্ধা কথা বলছেন এবং হাঁপাচ্ছেন, অর্থাৎ অত্যন্ত এক্সাইটেড হয়ে গেছে দেখে, অত্যন্ত উত্তেজনা, অত্যন্ত নিশ্চিন্ত হয়েছে যে এতদিন ধরে যার আমি অপেক্ষা করছি সে এসে গেছে, সেই জিনিসটা কিন্তু ঘটছে। এবং চকিতে একবার যামিনী, অর্থাৎ একবার পলক ফেলতে যামিনীর দিকে চোখ বুলিয়ে আপনার মনে হবে যে বাইরের কঠিন মুখোশের অন্তরালে, বাইরে যে কঠিন মুখোশ ধারণ করে থাকে তার মধ্যেও কোথাও যেন ধীরে ধীরে গলে যাচ্ছে, কি যেন তার মধ্যে ধীরে ধীরে যেন গলে যাচ্ছে। অর্থাৎ বাইরে যে শক্ত আবহাওয়া, আমরা কি দেখেছিলাম না, যামিনীর কথা বলতে গিয়ে বারবারই কিন্তু গাম্ভীর্য এনেছে, গাম্ভীর্য শব্দটা ব্যবহার করেছেন লেখক। কেন, তার ভেতরে একটা কষ্ট দুঃখ আছে, সেই দুঃখটা যেন আস্তে আস্তে গলতে থাকবে। অর্থাৎ তার মা ধীরে ধীরে নরম হচ্ছে, এটা দেখেও তার কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি একটি সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। অর্থাৎ সে বলছে যে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে, ভাগ্য এবং নিজের ভাগ্য এবং জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে, গভীর হতাশা নিয়ে যে তৈরি হয়েছে, হতাশা ধীরে ধীরে উপাদান জমেছে, একটা সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। একটা খুবই এতদিন ধরে একটা যে শপথ করে এসে সেই শপথটা আলগা হতে কিন্তু আর বেশি দেরি নেই। বৃদ্ধা আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা। অর্থাৎ বৃদ্ধা বোঝাতে চাইছেন যে দেখ, তুই বলেছিলিস না যামিনীকে বিয়ে করে সুখী হবি কিনা, তোর মনে একটা দ্বিধা চলছিল, সেই দ্বিধা কিন্তু বৃদ্ধা কাটিয়ে বলছে যে না না, তুই দেখ আমার মেয়েটাকে নিয়ে, তুই কিন্তু আমার মেয়েকে নিয়ে যথেষ্ট সুখী হবি। আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না। অর্থাৎ পেটে হয়েছে বলে আমি আমার মেয়েকে দোষ গুণে মাফ করে দেবো, অর্থাৎ ভালো বলবো, সেরকমটা কিন্তু নয়, এমন কিন্তু হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, দিন রাত খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তাকে আমি জানি না। অর্থাৎ সেও কিন্তু বুঝতে পারে যে তার মেয়েকে সে প্রচন্ড কষ্ট দিচ্ছে। শোকে তাপে, অর্থাৎ এই যে মেয়ের এখনো বিয়ে হলো না, এই প্রেতপুরীতে পড়ে আছে, এত কিছু সত্ত্বেও
এই ধরনের শোক এবং তাপ, এই চরম মানে উথাল পাথাল, মনের যে উথাল পাথাল, সেই তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই। বুড়ো বয়স হয়েছে আমার, এখনই তো আমার কোনো মাথার ঠিক নেই। দিন রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই, অর্থাৎ খিটখিটে হয়ে গেছি এবং মেয়েটাকে প্রত্যেক মুহূর্তে কিন্তু যন্ত্রণা দিচ্ছি, তা আমি কিন্তু জানি না। তবু মুখে ওর রা নেই, অথচ মুখে কোনো কটু শব্দ নেই। এই শ্মশানের দেশ 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। অর্থাৎ এই শ্মশান দেশ, অর্থাৎ যে দেশে তারা থাকে, তেলানাপোতা, সেই দেশের কথাই কিন্তু এখানে বুঝিয়েছেন ভদ্রমহিলা। যে এই শ্মশানপুরী, যেখানে কেউ থাকে না, সবাই মারা গেছে, সবাই চলে গেছে এই দেশ ছেড়ে, শুধুমাত্র আমরা এখানে পড়ে আছি ভূতের মতো, মানে যেখানে মানুষই নেই, মানুষের কোনো মানে চিহ্নই নেই, সেরকম একটা জায়গায় এসে পড়ে আছি, সেই শ্মশান ভূমিতে। এই 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে, অর্থাৎ 10টা বাড়ি খুঁজলে একটাও পুরুষ মিলবে না যেখানে। অর্থাৎ 10টা বাড়ির প্রশ্ন কি, 10টা বাড়ি তো নেই ওখানে, বাড়ি ঘর সব ভাঙা, অট্টালিকা, পশু পাখি, এই সমস্ত মিলে যে পরিবেশ, সেখানে মানবের কোনো চিহ্নটুকু নেই। সেই জায়গায় আমরা কিন্তু এইভাবে পড়ে আছি, দিন গুনছি একে একে। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ধুঁকছে, অর্থাৎ নিজেকে সে ঘাটের মরা বলছে, কারণ তার শরীরের অবস্থা সে নিজেও খুব ভালো করে জানে। অর্থাৎ তার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং শরীর ছেড়ে দিয়েছে, তার শরীর নিথর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, শরীরে জোর নেই, এবং ঘাটের মরা অর্থাৎ কঙ্কালসার শূন্য। ঘাটে মরারা কি হয়, মারা গেলেই কিন্তু তার শরীরে কিন্তু একদম মানে জীর্ণ হয়ে যায়, একদম মাংস বলো, শুধু চামড়াটাই হয়তো লেগে থাকে, সেরকম হয়ে যায়। তো তাই বলছে যে ঘাটের মরাকে শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ঢুকছে, ভাঙা ইটগুলোকে আঁকড়েই কিন্তু এখানে সেখানে আমি ঢুকে বেড়াচ্ছি। এর মধ্যেই একাধারে মেয়ে পুরুষ হয়েও কি না করছে, অর্থাৎ ও মেয়ে মানুষ হয়েও কিন্তু ও একাই এই সমস্ত কিছু কিন্তু করে যাচ্ছে। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না, অর্থাৎ আপনার ইচ্ছা করছে মেয়েটার দিকে একবার হলেও তাকায়, কিন্তু কোথাও যে আপনি মিথ্যে কথা বলছেন, এই জড়তা, এই মানে ইয়েটাও নিতে পারছে না কোনোভাবেই। মানে মেয়েটার দিকে তো আপনি তাকাতে পারবেন না, কারণ তার মাকে সান্ত্বনা দিচ্ছেন, বোঝাচ্ছেন, সব ঠিক আছে, তার মার কাছে আপনি শ্রেষ্ঠ, নিরঞ্জন, কিন্তু সে তো জানে পুরোটাই একটা ভুয়ো, পুরোটা একটা মিথ্যে। তাই এই মিথ্যেকে কিন্তু আপনি ফেস করতে পারছেন না। সেই জন্য একান্ত ইচ্ছা, অর্থাৎ বক্তার মনে হচ্ছে খুব ইচ্ছে করছে তার মেয়ের দিকে তাকাতে একবার, কিন্তু কোনোভাবেই কিন্তু সে তাকানোর সাহস কিন্তু পাচ্ছে না। আপনার নিজের চোখে জল বুঝি আর গোপনে রাখা যাবে না, অর্থাৎ নিজের চোখেও জল চলে আসে, সেই চোখেও কিন্তু আর জল গোপনে রাখা যাচ্ছে না। বৃদ্ধা ছোট একটা নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা? অর্থাৎ যামিনী বারবার কিন্তু তার মানে যেহেতু এখন বয়স শেষ, তার তো সেই পরিস্থিতি আর নেই, সেই জন্য বারবার নিজের মেয়ের কথাই চিন্তা করে যাচ্ছে যে তুই যামিনীকে নিবি তো, যামিনীকে নিয়ে থাকবি তো, বিয়ে করবি তো, তার সঙ্গে একসাথে দিন কাটাবি তো। তিনি তার মেয়েকে এতদিন যত্ন করে রেখেছেন শুধুমাত্র নিরঞ্জনের হাতে কিন্তু তুলে দেবেন বলে, তাই বারবার একটা নিঃশ্বাস ফেলছে এবং স্বস্তির এক নিঃশ্বাস ফেলে বলছে যে তুই যামিনীকে নিবি তো? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। তোর শেষ কথা, অর্থাৎ তুই যে কথাটা বলবি, সেই কথাটা না পেলে কিন্তু আমি মরতেও পারবো না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। তারপর কিন্তু বক্তা সেখানে কি বলবে, যে ধরা গলায়, অর্থাৎ সে তো কাঁদছে, কান্নার জন্য তার গলা কিন্তু ধরে এসছে, এবং কি হয় আমাদের কাঁদলে গলাটা বুঝে যায়, সেজন্য বলছে যে ধরা গলায় আপনি কিন্তু শুধু বলতে পারবেন যে আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, অর্থাৎ আমি তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমার কথার নড়চড় হবে না, আমি যা বলেছি সেইটাই কিন্তু হবে, সেটা কিন্তু কোনো রকম নড়চড় হবে না। অর্থাৎ বক্তা তার মায়ের যে কষ্টটা সেটা পুরোপুরি অনুভব করছে, এবং সেই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য এই ধরনের কথা বলছে, কিন্তু সে তার যে প্রতিজ্ঞা সেটা রাখতে পারবে কিনা সেটা আমরা পরে জানবো। আপাতত আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতিটা যাতে একটু নরম হয়, তার জন্য কিন্তু সে এই কথাটা তার মাসিমা বা বৃদ্ধাকে কিন্তু জানাবে।
তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, পরের টুকুনি আমরা পরের ক্লাসে গিয়ে পড়বো।